কিন্তু স্কুলে বুলিং থেকে শুরু করে প্রতিবাদের ভাষা যে গড়ে তোলা সেটা কখনো দরকার পড়েছে? আমাদের দুঃখ হলে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, ফিলিং সো লোনলি হ্যান ত্যান। আরে পাশের ঘরে তো তোমার কেউ কাছের লোক আছে, তো তার সাথে কথা বলুন। একটা মানে রেবেল জিনিসটা আছে ভেতরে। এখন আমি দেখছি অনেকে প্রতিবাদ করছে, অনেকে একে অপরকে ছোট করছে। না, রোলটা ঠিক হওয়ার মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে অফ স্ক্রিনে যে বন্ডিংটা থাকে সেই বন্ডিংটারই গল্প চলছিল আর কি। মানে ঠিক অফ স্ক্রিনে একইভাবে কিন্তু এই বন্ডিংটা খুব জোরালো। তার কারণ তারা শুটিংয়ের ফাঁকেও একে অপরের সাথে দারুণ সময় কাটাতে ভালোবাসে। ঠিক যেরকম বাড়িতে বাবা মারা আমাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন, বাসতেনও তারা। কারণ ছোটবেলায় আমরা যখন স্কুল থেকে ফিরতাম তারা সবটা জানতেন। কি হয়েছে বলতো স্কুলে, কোনো বাজে কারোর থেকে চকলেট নিসনি তো? এর সাথেও কিন্তু আরও একটা শিক্ষা, সব থেকে বড় শিক্ষা রয়েছে। ঠিক সেরকমই একটি এবার পর্ব আসতে চলেছে দ্বিতীয় বসন্তেতে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই, আগে অনস্ক্রিনের মানুষদের সাথে আলাপ করিয়ে দিই আপনাদের। রয়েছে অনিরুদ্ধ এবং জাগৃতি জুটি, এবং তাদের সাথে তাদের পুরো পরিবারের মধ্যে তোজো শুধু নেই, রয়েছে মিহি। তো পুরো পরিবারের একটি গল্প আমরা শুনবো, কিন্তু যেটা নিয়ে কথা বলছিলাম, প্রথমে আসবো তোমাদের কাছে পার্সোনালি, রাজদীপদা এবং সোহিনী। যেহেতু স্কুল নিয়ে কথা বললাম, বলা হয় স্কুলে গেলে আমাদের প্রকৃত শিক্ষাটা পাওয়া যায়, তবে শিক্ষাটা আসলে শুরু হয় বাড়িতেই, তাই তো? তো সেক্ষেত্রে বলবো অনেকটা কিছু চেঞ্জ হয়ে গিয়েছে জীবনে, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যত কমপ্লিকেশনস ছিল না এখন হয়তো এসেছে, কিন্তু স্কুলে বুলিং থেকে শুরু করে প্রতিবাদের ভাষা যে গড়ে তোলা সেটা কখনো দরকার পড়েছে? প্রতিবাদের ভাষা গড়ে তোলা এখন ভীষণভাবে দরকার, এবং এটা বোঝানো বাচ্চাদের ভীষণভাবে দরকার যে সব কিছুর মতো এই জিনিসটাও বাড়িতে এসে বলতে হবে। তো সেই জিনিসটা পেরেন্টসদের একটা পার্টিকুলার কমফর্ট জোন তার সঙ্গে ক্রিয়েট করা উচিত, যেখানে শুধু সারাদিন কি খেয়েছে আর বন্ধুরা কি বলল এর বাইরেও অনেক কিছু জিজ্ঞাসা করা উচিত এবং জানা উচিত যে তার চারিপাশের এনভায়রনমেন্টটা আদৌ ঠিক আছে তো, নাকি সেখানে সত্যি একটা প্রবলেমের বিষয় দেখা দিয়েছে যেটার সলিউশন খুব তাড়াতাড়ি দরকার। তো এটা তো আজকের নিড অফ দ্য আওয়ার, এবং এটা সবসময় তাই থাকবে যদি আমাদের সোসাইটি না চেঞ্জ হয়। এগুলো আগে হয়তো অতটাও শোনা যেত না, আজকে মানে থ্যাঙ্কস টু মিডিয়া যে এতটার সামনে, সবার সামনে ডিরেক্টলি একদম উইদিন মানে সেকেন্ডস আপনাদের সামনে চলে আসছে এই বিষয়টা। তো এটার জন্য তো থ্যাঙ্কস টু মিডিয়া। এবার যে ক্ষেত্রে তোমার কাছেও আসবো রাজদীপদা, যে আমি যেটা বললাম যে প্রথমেই স্কুলে আগে মারপিট হলেও সেটা এসে বাড়িতে বাবা মা দেখলে বুঝে যেত, একে তো গালে আঁচড়, হাতে দাগ, সেটা তো থাকতোই। তাছাড়াও বলে না ছেলেমেয়ের চোখ মুখ পড়তে পারতো বাবা মা, সেটার ক্ষেত্রে জানবো যে রাজদীপদা স্কুলের এক্সপিরিয়েন্স কেমন ছিল, স্কুল ডেজ কেমন ছিল? কারণ প্রত্যেকে আমরা স্কুল ডেজ মিস করি, রাজদীপদা স্কুল ডেজ শুন। ছেঁড়া জামা পরে ফিরতাম, কাদা নিয়ে ফিরতাম, মারপিট করে ফিরতাম, তো অনেক কিছুই ছিল ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি খুবই লাকি ছিলাম যে আমার বাবা মা আমার সাথে বসে কথা বলতো। মা খুব বন্ধুরভাবে বাবা মিশতো, বাবা উইকেন্ডে বসে সারা সপ্তাহে কী হয়েছে, কী প্রবলেম জিজ্ঞেস করতো। তো সেগুলো যখন পেয়েছে আমার মনে হয় কিছু জিনিস আমি একটা মানে পয়েন্ট জাস্ট মনে পড়ছিল যে আমাদের এখানে অনেক কিছু আমরা মেনটেন করি না, আমরা সেগুলোকে ভয় পাই বা সেগুলোকে নিয়ে অন্য একটা চিন্তাধারা রেখেছি। বিদেশে সব কিছুতে কাউন্সেলিং করে মানুষ, আর কাউন্সেলিং ইজ ভেরি মাচ নর্মাল ওখানে। মানে ওখানে ছোটো ছোটো জিনিস নিয়ে লোকে কাউন্সেলিং করে, কেউ কারো রোগ হলো তখন তারা কাউন্সেলিং করে। এখানে কাউন্সেলিংটা একটা অন্যরকমভাবে পোর্ট্রে করা হয়েছে, মানে কাউন্সেলিং করা হচ্ছে পাগল, তার মানে মাথা খারাপ হচ্ছে। আমি মানে গত বছর যখন মার কেমো চলছিল, তখন আমাকে বলা হয়েছিল যে আমাদের গোটা পরিবারকে কাউন্সেলিং করানো উচিত। আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে বাবার অনেক কিছু চেঞ্জ হলো। বাবা বুঝতে পারলো যে কাউন্সেলিংটা কেন দরকার, কারণ আমার বাবা খুবই ইন্ট্রোভার্ট, বাবা খুব চাপা, মানে বাবা যতটা আমাদের সাথে শেয়ার করতে পারে বাইরে করতে পারে না। বাট কাউন্সেলিং
তা যেরকম আমরা বাইরে গিয়ে করতে অনেকে হয়তো পারছে না, অনেকের মধ্যে হয়তো ওই আড়ষ্ট আছে, অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারছে না আমার যেগুলো, তাহলে তারা নিজেরা বাড়িতেও কাউন্সিলিং করতে পারে। আমি সেটাই বলছি, মেন পয়েন্ট মানে যে পয়েন্টে আসছি, যখন বাচ্চা বাড়ি ফিরছে তখন 10টা মিনিট দিন, আধ ঘন্টা দিন তাদের সাথে কথা বলা। আর শুধু বাচ্চাদের কেন, যদি একটা পরিবার আগেকার দিনে হতো না, এটা আমি আগেকার দিনে চলে যাচ্ছি কেন আমরা যাই না, এখন যেটা হয় না, যেটা আগে হতো আমরা একসাথে টেবিলে বসে সবাই খাবার ডিনার করতাম আর গল্প করতাম, কথা বলতাম সারাদিনে কী হয়েছে, যেটা এখন হয় না, সবাই ফোনে বিজি। তো সেটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এইখানে এখন আমি রিয়েলাইজ করি এটা কেন ইম্পর্টেন্ট ছিল, যে সবাই মিলে যে কথা বলছে, সবাই প্রবলেম ডিসকাস করছে, সবাই আনন্দ ডিসকাস করছে, সেটা কোথাও কি মিসিং হয়ে গেছে। আমরা বাড়িতে যারা বলতে পারো অনসাম্বল তো কাস্টিং হয়, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তারাও আমাদের দুঃখ হলে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, ফিলিং সো লোনলি হ্যান ত্যান। আরে পাশের ঘরে তো তোমার কেউ কাছের লোক আছে, তো তার সাথে কথা বলো। তুমি যখন লিখছো 10টা লোক বাইরে, তারা তোমার কি হেল্প করতে আসছে, তারা তোমার আনন্দ দিচ্ছে, তারা তোমাকে মজা দিচ্ছে, হ্যাঁ। বাট ওটাই বলছি যে যখন নিজের লোক আছে, যতদিন আছে ততদিন তুমি শেয়ার করতে পারছো, যখন তারা থাকবে না তখন সেই জায়গাটা মিসিং হবে। তো আমার মনে হয় সেটা দরকার কি আগে আমরা আশেপাশে নিজের লোকদের সাথে শেয়ার করি, আগে আমরা নিজেদের ঠিক করি, তাহলে আমরা বাইরের সোসাইটিকে ঠিক করতে পারবো। তো প্রথম হয় না, একটা আঙুল যখন দেখাচ্ছি 4টে আঙুল নিজের দিকে আসছে, তো নিজেকে আগে ঠিক করতে হবে, নিজের চিন্তাধারা পাল্টাতে হবে, নিজের থিঙ্কিং পাল্টাতে হবে, নিজেকে আগে ওই জায়গাটা তৈরি করতে হবে কি হ্যাঁ আমি খারাপ ভালোটা জাজ করতে পারছি, আমি বলতে পারছি, কারণ আমি নিজে ভালোর দিকে এগোচ্ছি। তো আমার মনে হয় নিজের জায়গাটাকে ঠিক করা, নিজের মেন্টালিটি ঠিক করা, নিজের চিন্তাধারা ঠিক করা, নিজেকে বোঝানো যে এটা ভুল এটা ঠিক, তাহলেই আমি আমার আশেপাশের লোকজনকে বলতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল। শো অফ তো আমরা সবাই করছি, শো অফ তো আমাদের সোশ্যাল মিডিয়া হওয়ার পর শো অফটাই লাইফ হয়ে গেছে, শো অফ ছাড়া কিছু নেই। বাট কোথাও না কোথাও গিয়ে তো ভেতরে একটা জায়গা আছে, যাই যখন আমরা দাঁত মাজি তখন তাকে দেখতে পাই। তো সেই মানুষটার জন্য আমার মনে হয় একটু শো অফটা ভুলে গিয়ে বাকি কাজগুলো করি আমরা। একইভাবে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সকলের সামনে এসেছে যে প্রমোটির সামনে, সেখানে একটা খুব সুন্দর মেসেজ উঠে আসছে। কারণ অন্য সময় দেখানো হয় যে অন্য অনেক কিছু তো হয়তো এরকম সামনে এসেছে যে হ্যাঁ নির্যাতন বা কিছু, সেক্ষেত্রে দেওয়া নেই বাবা মা পাশে দাঁড়িয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে শৈশব হোক প্রতিবাদের ভাষা, শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। তো এই যে প্রতিবাদের ভাষা, প্রথমে তোমাদের কাছে পার্সোনালি আমি আসবো যে নিজেরা, কারণ আমরা খুব ছোটবেলা থেকে তো অন্যভাবেই সকলে মানুষ হয়েছি, প্রতিবাদ এটা প্রথম কবে করেছো, কিভাবে করেছো, পরিবারকে পাশে কিভাবে পেয়েছো? পরিবারকে পাশে অ্যাকচুয়ালি আই ওয়াজ ফরচুনেট এনাফ যে পরিবারকে পাশে আমি সব সময়ই পেয়েছি এবং আগামী দিনেও আমি পাবো আমি জানি। তো এটা যেহেতু আমি পেয়েছি, আমি সবসময় ওই কথা বলতে পারা যেটা বাড়িতে গিয়ে সেটা আমি সবসময় করতে পেরেছি। আর মাই পেরেন্টস ওয়্যার অলরেডি অলওয়েজ বাই মাই সাইড, এবং এই প্রতিবাদ করার জায়গাটাতেও আমার মা বাবা সবসময় সঙ্গে ছিল এবং সেটা কিছুটা হয়তো আমিও ফেস করেছি এবং সেখান থেকে বেরিয়েও এসেছি উইথ মাই ফ্যামিলি। রাস্তাতে যেহেতু স্কুলে তুমি বললে যে সবসময় জামা ছিঁড়ে আসতো, তাহলে বোধহয় কমপ্লেনও যেত এবং উল্টো দিক থেকেও তো মারটা আসতো আর কি। তো তখন থেকে কি প্রতিবাদের ভাষা তোমার গড়ে উঠেছিল এবং পরিবার কি সাথে ছিল? অ্যাকচুয়ালি কি জানো তো, আমি বড় হয়েছি নর্থ কলকাতায়। তো নর্থ কলকাতায় কলেজ স্ট্রিটে এখন যখন গলির মধ্যে থাকতাম, আশেপাশে বাড়িগুলো জোড়া জোড়া। তো অনেক বছর ধরে এটাই বুঝতাম যে এটা সবাই ফ্যামিলি, সবাই সবাইকে চেনে। তো আমি একটা জিনিস ছোটোবেলা থেকে বুঝে গেছি, ইউনিটি কী হয় ওখানে মারাত্মকভাবে আছে। এখন যেরকম এখানে শিফট করার পরে আমি জানি না আমার নিচের ফ্ল্যাটে গিয়ে থাকে, ওখানে সবাই সবাইকে চিনতাম। মানে যখন প্রথম লুকিয়ে স্মোক করতে বেরোতে হতো তখনও অনেকটা হেঁটে যেতে হতো, কারণ পাড়ায় সবাই সবাইকে চেনে। তো হ্যাঁ, আর ওখানে ওই পাড়ায় আমার মনে হয় সবাই প্রতিবাদী। তো প্রতিবাদ ব্যাপারটা বাড়ির বাইরে সব জায়গায় ছিল। তো যদি কোনো প্রবলেম হতো তখন বাবা মার সাথে দেখতাম আমার পাশের বাড়ির লোকজনও জুড়ে যেত, আমাদের ছেলে করে। তো ওই ব্যাপারটা আমার মনে হয় পেয়েছি। তো কোথাও না কোথাও গিয়ে একটা মানে রেবেল জিনিসটা আছে ভেতরে, হ্যাঁ তৈরি হয়ে গেছে। মানে আমি ওই লুকিয়ে ব্যাপারটা বলতে পারি না কোনো। এখনও ইন্টারভিউ দিতে আমার মামা আমি রেগে যাচ্ছে, আমার মাথায় ভেতরে একটা ইরিটেশন হচ্ছে। তো শুরুতেই যখন আমাকে বলা হয়েছিল আমি তখন বুঝতে পারিনি কী নিয়ে। আমার না মানে অনেক কিছু পড়ছি, অনেক কিছু হচ্ছে, তো একটা ভেতরে কোথাও না কোথাও রাগ বা ফ্রাস্ট্রেশনও কাজ করছে। তো সেটাকে নিজেই বুঝতে পারছি না আমি কীভাবে সেটাকে শেয়ার করবো, কীভাবে লিখবো।
তো ওটা এখন হ্যাঁ প্রতিবাদীটা হওয়া দরকার। আর প্রতিবাদ মানে এখন কি হয় আমাদের সোশ্যাল মিডিয়ায় যেটা ভালোও করে সেখানে খারাপও করে। তো একটা ভালো জিনিসে যখন 10টা লোক মুখ খোলে তখন আরও 5টা লোক আছে যারা সেটার ফায়দা নেয়। সেটাকে এখন আমি দেখছি অনেকে প্রতিবাদ করছে, অনেকে একে অপরকে ছোট করছে। আমাদের মোটিভটা একটা দিক হওয়া উচিত, আমাদের ওটা আমরা হারিয়ে ফেলছি। কে কিভাবে বললো, কে কিভাবে প্রতিবাদ করলো ওটা ইম্পর্টেন্ট না। যে রাস্তায় নামছে না, বাড়িতে বসে করছে, তাকে তার মতো করতে দাও। তোমরা তো আমরা নিজেরা কেউ কি হচ্ছে সেটা দেখতে হবে। আমরা মোটিভ থেকে না হারিয়ে আমাদের মনে হয় আমাদের যখন আমি হয়তো কলকাতায় প্রথমবার এই সিনারিও দেখছি, তো কোথাও না কোথাও গিয়ে যেখানে রাগটা আছে যে এরকম যে এইসব হচ্ছে আশেপাশে, কোথাও না কোথাও গিয়ে আমার একটা জিনিস ভালো লাগছে কি হ্যাঁ এখানে ইউনিটি তৈরি হচ্ছে, এখানে লোকজন জাগছে। দ্য নেক্সট জেনারেশন ইজ অ্যাকচুয়ালি আ রেবেল জেনারেশন। মানে আজকাল ফেসবুকে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ভয়েস রেজড হচ্ছে, অনেক জায়গায় নিজেরাই প্রতিবাদ করে সেটার সলিউশনও করছে। তো সেটা দেখে অফকোর্স এখন ভালোই লাগে যে তোমরা একটু আগে কথা হচ্ছিল যে আমরা টেলিভিশনে বা সিনেমায় যারা দেখায় সেটা মানুষ দেখে কতটা ইন্সপায়ার হয়। অনেকগুলো ইনসিডেন্ট এমনও হয়েছে যেটা আমি রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম গব্বর বোধহয়, গব্বর ইজ ব্যাক, যেটা অক্ষয় কুমারের, সেরকম ইনসিডেন্ট দেখেছি। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু সিনেমা দেখেও ইন্সপায়ার হচ্ছে। তার মানে আমাদেরও উচিত যে আমরা সেই ধরনের কাজ দেখাই, আমাদেরও উচিত আমরা মানুষকে সচেতন করি। তো বিইং আ রেবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। You have to be rebel with a cause, not without a cause. সেই জন্যই হয়তো দ্বিতীয় বসন্তে এই জায়গাটায় এসেছে যেখানে দেখানো হচ্ছে প্রোমো ইতিমধ্যেই সকলের সামনে যে যেহেতু তুমি বললেও এবং আমরা সকলে জানি যে সিনেমা ধারাবাহিক এগুলো প্রভাব ফেলে মানুষের মনের ওপর। তো এইখান থেকেও মানুষ অনেকে শিক্ষা নেবে যে স্কুল থেকে ফেরার পর সন্তানদের সাথে কথা বলা, তাদের কি চলছে সেটা বোঝা, এবং যদি কিছু খারাপ দেখে তাহলে সেখানে প্রতিবাদের ভাষা তাদের শেখানো আর কি। আমি রাজদীপদা তোমার কাছেই আসছি, কারণ একটু আগে খুনসুটি করে বললো, ইন্টারভিউর প্রথমেই বলেছিলাম যে অফ স্ক্রিনে বেশ মজা করেই দুজনের গল্প চলছিল আর কি। এটা নিয়ে একজনের ক্ষোভ আছে। আমার কি ক্ষোভ আছে? আচ্ছা না, তিনি বলে দিয়েছেন হ্যাঁ বেশি ভালোবাসে তো। হ্যাঁ হ্যাঁ, মানে ওকেই বেশি ভালোবাসে, তাই তো? আরে ও বলুক, কাকে বেশি ভালোবাসে তুমি? আমি কাকে বেশি ভালোবাসি? না সত্যি ওর সাথে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়ে গেছে। ও আর তোজোর সাথে, মানে আমি এতগুলো কাজ করেছি, এতগুলো বাচ্চার সাথে কাজ করেছি, ওর সাথে আর তোজোর সাথে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটা মানে সম্পূর্ণভাবে আলাদা। মানে ওর সাথে অ্যাকচুয়ালি মানে ওদের দুজনের সঙ্গে ভীষণ ভাবে একটা ব্যস্ত থাকে, আর ওরা দুজনও ফ্লোরে এসে ভীষণ ভাবে ওকেই খোঁজে। মানে মজা করে আমরা অন্য জায়গায় শুট করতে গেছিলাম, সেখানে বল হ্যাঁ মানে ওদের সাথে হ্যাঁ তোজোকে দেখে আমি অনেক ছোটবেলার ইয়ে ফিল করতে পারি, মিল পাই। ওর সাথে যেটা হয় ও কিছুদিন আগে ওকে বলা হয়েছিল যে আমি এই শোটা ছেড়ে চলে যাচ্ছি, নতুন কোনো বাবা আসছে, আমি অন্য শো চলে যাচ্ছি। ও রাত্রিবেলা ওর মায়ের ফেসবুক থেকে আমাকে ভয়েস নোট পাঠিয়েছে কাঁদতে কাঁদতে। হ্যাঁ না এটাই যে ও যে কতটা ভালোবাসে আমাকে, এটাই দেখি। হ্যাঁ মানে ফ্লোরে কিছু যদি বাচ্চা, মানে দুজনই তো বাচ্চা, এবার তারপরে ওরা যদি একটু বেশি কথা বলে, মানে সিনের সময় করে একটু ধরো বকলো আর কি, ও একটু দুজনে একটু অভিমান করে তাকালো, একটু এদিক ওদিক তাকালো, তারপরে মানে উইদিন ফিউ সেকেন্ডস ফিউ মিনিটস ওদের জন্য চকলেট নিয়ে এলো, আইসক্রিম নিয়ে এলো। মানে এই জিনিসগুলো তো সামনেই করে, দেখিও ভালোই লাগে। অন স্ক্রিন বাবা হতে হতে কোথাও গিয়ে সেই বন্ডিংটা কিন্তু তৈরি হয়েছে, তাই তো? এবং তোমারও, তুমি যতই দেখছো যে হ্যাঁ বেশি ভালোবাসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো স্টুডিওতে কিন্তু ওদেরকেই খুঁজি, মানে সত্যি একটা সত্যি খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। দুজনেই তো বুঝলাম দুজন নয়নের মণি। ঠিক সেই মুহূর্তে সিনেও যখন আসছে, সেক্ষেত্রে বলবো একজন মা হিসাবে এবং বাবা হিসেবে কর্তব্য কী থাকে? কারণ বাবা মার বোধ সব থেকে বড় জায়গাটা থাকে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে কিভাবে গাইড করা, বোঝানো। এখানে বিয়ের আগে বাবাই হয়ে গেছি, এখানে মাঝে দুজনের প্যান্ট জামা থেকে ঠিক করা, সব কিছু ঠিক করা আমি করেই যাচ্ছি, দুজনকে বকেও যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি। আমি মাঝে মাঝে ভাবি সত্যি এখানে বাবা হয়ে গেলাম। দ্বিতীয় বসন্ত তোমাকে অন স্ক্রিন বাবা থেকে একেবারে পালো। আমাকে বোধহয় কিছুটা রেসপন্সিবিলিটি শিখিয়ে দিয়েছে এখানে এসে।
রেসপন্সিবিলিটির কথা বললে, তাহলে সেক্ষেত্রেই তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করি যে মেয়ে একদম আমি মানে মিহির দিয়েই বলছি যে অনিরুদ্ধ জীবনে মিহি যখন এরকম একটি পরিস্থিতির সামনে আসে, অনিরুদ্ধ কিভাবে স্টেপ নেবে, সেখানে কিভাবেই বা তাকে বোঝাবে? মেয়েকে তো প্রথমে বোঝাতে হবে, কারণ ওরা এখনো সেই মাটির তাল, তারা কিছু বোঝে না, তারা জগৎকে এইভাবে দেখেনি। কিভাবে বোঝাবে হোয়াট ইজ গুড টাচ, কোনটা ব্যাড টাচ? বললাম না আগে অনিরুদ্ধ মিহিকে ওই কমফর্ট জোনটা দেবে, যাতে মিহি খোলাখুলি অনিরুদ্ধকে সব কিছু বলতে পারে, মিহির বন্ধুর মতনই মিশবে, তারপর মিহির থেকে সব কিছুই জানবে। আর মিহিকে যা বোঝানো অনিরুদ্ধ বোঝাবে, অবশ্যই মিহিকে একা বোঝাবে না, মিহিকে শুধু একা কথা বলবে না, মিহিকে তোজোর সাথে বসিয়ে কথা বলবে, যাতে মিহি যখন কথাগুলো বলছে তোজোও শুনবে, তোজোও বুঝবে, তোজোর মুখেও জানবে, যাতে দুজনের মধ্যে ওই তফাৎটা ছোটোবেলা থেকে না আসে। কারণ ওর কাছে যেটা ভুল, ওর সাথে যেটা ভুল হচ্ছে সেটা যেন তোজোও বুঝতে পারে ছোটো থেকে, যে সে কারোর সাথে না করে। এটাই ব্যাপার, যে আমরা বারবার বলছি না মেয়েকে বেটি পড়াও বেটি বাঁচাও, বলার বিষয় নয় তো, এটা ছেলেদেরকেও বলার বিষয়, এটা উভয় একই ব্যাপার। এটা জাস্ট একটা এডুকেশন যেটা দুজনকেই দেওয়া উচিত। এবং দুজনেই একই কথায় সমর্থন জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাই বেশ দারুণ একটা চমকপ্রদ পর্ব আসতে চলেছে, এবং ঠিক সকলের কথা অনুসারেই বলি, দ্বিতীয় বসন্ত কিন্তু সামনে এমন একটি পর্ব নিয়ে আসতে চলেছে যে পর্ব থেকে আমরা সকলে শিখবো। তাই অবশ্যই নজর রাখতে হবে, যে কথাটা যাকে দিয়ে মানে যাকে ছাড়ে ইনকমপ্লিট তাকে দিয়ে শেষ করব। কোথায় নজর রাখতে হবে মিহি? দ্বিতীয় বসন্ত রাত 8টায় সান বাংলায়। নজর রাখবেন, অবশ্যই মিস করা যাবে না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। দেখবে কিন্তু অবশ্যই দেখতে তো হবেই, কারণ সঠিক বিচারের সাথে সাথে কিভাবে শিখে উঠছে বাচ্চারা প্রতিবাদের ভাষা শৈশব থেকে, সেটাও জানতে হলে অবশ্যই নজর রাখতে হচ্ছে দ্বিতীয় বসন্ততে। আর তারকাদের সম্পর্কে এরকম আরো অফ স্ক্রিন আড্ডা, মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। আর এই মুহূর্তে আমাদের ছাড়তেই হবে, কারণ অলরেডি খোঁজ নেওয়া শুরু হয়ে গিয়েছে, চলছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।